মুহূর্ত কবিতার ধ্বনি সেটা ঠিক প্রকাশ করা যায় না। হ্যাঁ, মানে কিভাবে একটা শব্দগুলো এলো, তুমি যখন দেখো যে তুমি কবিতা লিখতে বসো, তখন টিভির পর্দায় প্রতিনিয়ত যে খবর, তা নয়, সেটা বলা যায় না যে ওইগুলো কবিতা নয়, এগুলো কবিতা। কবিতা কোন রহস্যের সৃষ্টি হয়, এই বোমা ফাটা ওই তাহলে কত 98 সালে। বিষাদের সতর্কবাণী উপেক্ষা করে যে মানুষ ঠোঁটে ও আঙুলে ধূমায়িত অমৃত মাখে, তার আস্তিন ছুঁলে দেখবে সেখানে থেমে আছে রামধনু রং। নমস্কার, আপনাদের সঙ্গে রয়েছে আমি সৌম্য বন্দ্যোপাধ্যায়, আর আপনারা দেখছেন বর্ধমান টিভি নেটওয়ার্ক। বর্ধমান টিভি নেটওয়ার্কের বিশেষ অনুষ্ঠান সৌম্য স্পিক্সে আপনাদের সকলকে স্বাগত। সৌম্য স্পিক্সের নিয়মিত যারা দর্শক তারা জানেন যে খবরের ভেতরের খবর সৌম্য স্পিক্সে আমরা তুলে আনি প্রতিনিয়ত আপনাদের সামনে, এবং এই যাত্রায় আমার সঙ্গে এমন এমন অতিথিরা থাকেন যারা বর্ধমান বা বর্ধমানের বাইরের মানুষেরও, তারা নিজের নিজের যে ক্ষেত্র, নিজের নিজের যে সৃষ্টিশীল যে ক্ষেত্রগুলো, সেই সৃষ্টিশীল ক্ষেত্রগুলোতে তারা নিজেদের একটা প্রতিভার ছাপ রেখে যান। কিন্তু আজকে প্রথম বর্ধমান টিভি নেটওয়ার্কে যে সৌম্য স্পিক্স আপনারা দেখেন, তাতে প্রথম একজন কবি এসেছেন আজকে প্রথম। ইতিপূর্বে এই 6-7 মাস আমরা শুরু করেছি, কোনো কবিকে আমরা এখনো পাইনি, আজকে প্রথম একজন এসেছেন কবি। তো তাকে আমরা আলাপ করিয়ে দেবই, কিন্তু তার আগে বলি আজকের যে আমাদের এপিসোড, তার নাম দেওয়া হয়েছে মেঘদূতের মর্তে আবির্ভাব। অনেকে আমাকে জিজ্ঞেস করেছেন যে এটা কেন নাম। কারণ হচ্ছে যে কবি আমাদের সঙ্গে এসেছেন তার কিছুকাল আগে দেশ পত্রিকায় তার একটি কবিতা প্রকাশিত হয়, কবিতাটির নাম হচ্ছে মেঘদূত, এবং তার নাম যেহেতু আবির্ভাব, সেহেতু ওই হেমেন্দ্র কুমার রায়ের একটা বিখ্যাত উপন্যাস আছে মেঘদূতের মর্তে আগমন, সেটাকে কিঞ্চিত বদল করে আমরা এই এপিসোডটার নাম দিয়েছি মেঘদূতের মর্তে আবির্ভাব। এবং আমার সঙ্গে আজকে রয়েছেন কবি আবির্ভাব ভট্টাচার্য। আবির্ভাব, নমস্কার। ভালো লাগলো, অনেকদিন পর তোমার সঙ্গে দেখা। তো প্রথম কথা হচ্ছে যে এই ধস্ত সময় কেমন আছো, প্রথম কথা, তারপর আমাদের আড্ডা। উষ্ণায়নের ছোঁয়া নিয়ে ভালোই আছে। সরাসরি মানে কবিদের ব্যাপার তো আমি সরাসরি কবিতা সংক্রান্ত ব্যাপারে চলে আসি। আমি অনেককাল আগে বুঝলি, তখন 90-এর দশকে আমি তখন ছাত্রাবস্থায়, তখন ওই জয় গোস্বামীর তখন খুব মানে নাম ডাক খুব, এবং তখন হঠাৎ করে আমার একটা কবিতা তার হাতে আসে। কবিতার লাইনগুলো এরকম যে, ঠিক নাও হতে পারে কিন্তু মোটামুটি এইরকম যে, আমার বাড়ি ভাড়া হচ্ছে 1850 টাকা, মনে মনে আমি বাড়িওয়ালাকে আরো 7 টাকা বেশি দিই, আর 1857 হলে আমি বিদ্রোহী সিপাহীদের একজন হয়ে যাই। এইটা পড়ার পরে আমি কোনোদিন কিন্তু জীবনে কবিতা মানে লিখতে পারিনি, মানে চেষ্টাও করিনি, এই কারণেই আমি জানতাম যে ওটা আমি পারবো না। তো তোমরা যারা কবিতা পারো, কবিতা লেখো নিয়মিত, আমার যেটা প্রশ্ন যে কবিতার এই উদ্ভব মুহূর্তটা, এটা কিভাবে তোমার চেতনায় আসে? মানে তুমি যখন প্রথম কবিতা পড়ছো, আগে পড়েছো কবিতা, তারপর প্রথম কবিতাটা কিভাবে লিখে ফেললে একদিন? এইটা প্রথম প্রশ্ন আমার। কবিতার মুহূর্ত, কবিতার জন্ম মুহূর্ত আমি মনে করি প্রসব মুহূর্তের মতো পবিত্র আর গোপনীয়। সেটা ঠিক প্রকাশ করা যায় না। হ্যাঁ, মানে কিভাবে একটা শব্দগুলো এলো পারবে যে কোন মুহূর্তে যে সে প্রসব করলো, সে তখন অচেতন, অস্থির। এইটুকু কি মনে আছে যে যখন তুই প্রথম কবিতা লেখো, কোন ক্লাসে পড়ো? হ্যাঁ, যখন প্রথম কবিতা লিখি, মানে ডায়েরির পিছনে যে লেখা, সেই লেখাকে আমি কবিতা বলে মনে করি। আচ্ছা, সেই লেখা আমি কোথাও ছাপাতাম না। আমার ওরকম 5-6টা ডায়েরি আছে, সেটা আমি আগেও একটা বলেছি যে ওগুলো আমি কোথাও ছাপাতাম না। আমার বন্ধু বান্ধবদের কাছে কিছু প্যাড আছে যেখানে আমার লেখা কবিতা আছে, কিন্তু সেগুলো আমি কবিতা বলে মনে করিনি, কারণ আমি খুব ছোটবেলা থেকে দেশ পত্রিকা পড়তাম। আচ্ছা, মানে রবীন্দ্রনাথ, সুকুমার রায়, এইগুলো পড়ার পরে পরবর্তীতে কবিতার সঙ্গে পরিচয়টা তাহলে বলি। সেইটা পড়ার পরে আমাদের টেক্সট পাঠ্য ছিল শঙ্খ ঘোষ, ক্লাস 4 তখন, ছড়া, মিথ্যে কথা। শঙ্খ ঘোষ পড়ার পরে ক্লাস 5-এ এলাম। ক্লাস 5-এ তখন ছোট ছোট কম্পিটিশনে যেতাম, এবিটি এর এটা তখন আবৃত্তি করতাম, পরবর্তীতে আর আবৃত্তি থেকে সরে দিচ্ছি। তো হঠাৎ দেখলাম একটা কবিতা
যেতে পারি কিন্তু কেন যাব, হ্যাঁ। এই কবিতাটা আবৃত্তি করতে যেতে হবে। কার? শক্তি চট্টোপাধ্যায়। শক্তি চট্টোপাধ্যায় কবি আছে, তার তো নাম শুনিনি। গিয়ে বললাম স্যারকে যে স্যার শক্তি চট্টোপাধ্যায় ক্লাস 5-এ পড়ছি, শক্তি চট্টোপাধ্যায় শুনবে না? আচ্ছা শক্তি চট্টোপাধ্যায়, শক্তি চট্টোপাধ্যায় পড়ার পরে বললেন তুমি জয় গোস্বামী পড়ো, জয় গোস্বামী তুমি ঘুমিয়েছো ভাগবতা পড়োনি, পড়তে হবে। আচ্ছা এইবার এই শক্তি চট্টোপাধ্যায়, জয় গোস্বামী দিয়ে শুরু করলাম, তারপরে সুনীল গঙ্গোপাধ্যায়, এই করে আমার পড়া, মানে কবিতা পড়া শুরু। তারপরে অমিয় চক্রবর্তী পড়েছি, ভাস্কর চক্রবর্তী পড়েছি, এইগুলো পড়েছি। আবার একটা সুনীল দত্ত পড়তে তখন, হ্যাঁ সুনীল দত্ত একটু পরে আলাদা, সুনীল দত্তের সঙ্গে। হ্যাঁ সুনীল দত্ত শ্রেষ্ঠ কবিতা বাড়িতে ছিল, প্রেমেন্দ্র মিত্র, সুনীল দত্ত, আর একজন পূর্ণেন্দু পড়ছি। এদের লেখার সঙ্গে পরিচয় হচ্ছে তখন হায়ার সেকেন্ডারি প্রায়। আর ওই সময়ে ওই লেখাগুলো স্কুলে পড়তে পড়ছি, আমি মিউনিসিপাল বয়েজে পড়ি। আমার অরুণবাবুর হাত ধরে প্রথম বলে যে তুমি ভাস্কর চক্রবর্তী খুব ভালোভাবে, ভাস্কর চক্রবর্তী পড়ছি, তখন একটা বইয়ের মধ্যে জিরাফের ভাষা, এটা ভালো লাগলো, আমি জানতাম না। তুমি আমার স্কুল তো ভাই, এটা ভালো লাগতো তো ভাই। এখানে একটা পক্ষপাতিত্ব চলে, পক্ষপাতিত্ব। সেইখানে এইগুলো পড়ার পরে তারপর আবার কখনো মনে হয়েছে যে কেদার ভাদুরী পড়ছি, তো কেদার ভাদুরী, শৈলেশ্বর, রত্নেশ্বর হাজরা, এইগুলো পড়ছি। হ্যাঁ এ তো তখন আবার ওই ঘরানা পড়ছি, কখনো বিনামূল্য পড়ছি, এরকম করে পড়তে শুরু করছি। কিন্তু আমি বলছি কলেজ পড়া হয়ে যাওয়ার পরেও আমি কবিতা লিখবো বা কবিতা হচ্ছে বলে আমি মনে করি। সেই লেখাও কিন্তু আমি কোথাও ছাপাইনি। কলেজ ইউনিভার্সিটির লেখা জোরজবস্তি বলেছে, কখনো কখনো হয়তো একটা গল্প লিখে দিচ্ছি, ছড়া লিখে দিচ্ছি, কিন্তু কবিতা হয়নি। প্রথম কবিতার মুহূর্ত যদি আমাকে বলতে বলে, সেটা আমার বেশ মনে আছে। 2017 সাল, তখন হচ্ছে জুন মাস, বর্ষার বিকেল, ছাদে দাঁড়িয়ে আছি। দুটো বাড়ি, আমার বাড়ির পিছনের বাড়ি এবং তার পিছনের বাড়ি। পিছনের বাড়ির ভদ্রলোক তার মেয়েকে সম্ভবত বিয়ে দিয়েছেন, বা তারপরে বিয়ে হচ্ছে, বা সেই সময় কিছু একটা। তো তিনি ছাদে উঠে সিগারেট খাচ্ছেন। আর তার পিছনের বাড়ি, তার 30-32 বছরের পুত্র সন্তান মারা গেছে অ্যাক্সিডেন্ট। এই দুটো দৃশ্য আমার কাছে একটা আরেকটার সঙ্গে একটা সিকোয়েন্স তৈরি হয়। আমার ওই মেঘদূত কিন্তু ওইখানে, মেঘদূতকে অনেকে প্রেমের কবিতা পড়েছে, বিরহের কবিতা, কিন্তু আমার কাছে মেঘদূত কিন্তু ওইভাবে এসেছিল। এবং লেখাটা যখন আমি লিখি, মেঘদূত কত সালে বেরোয়? মেঘদূত বেরিয়েছিল তার পরের বছর, ওই 17 জুনে আমি পাঠাচ্ছি। 17 নভেম্বরে, হ্যাঁ 17 নভেম্বরে আমার কাছে কবিতাটা মনোনীত হয়েছে। আর 18 মার্চ এপ্রিলে, এটা এপ্রিল মাসে এইটা আমার প্রথম লেখা। এবার কনফার্মেশন আছে মানে কি, আমি লেখাটা পাঠিয়েছি খুব, মানে ওই আমার তখন একটা কিপ্যাড ফোন, তখন এত ইন্টারনেট সহজলভ্য ছিল না, এত সস্তাও ছিল না, বেশ দামি ছিল। 18 টাকায় একটা 300 MB না 500 MB দিত, সেটা সারা মাস চলতো। এরকম একটা ছোট ফোন, 150 টাকা জিবি, বলছি এটা প্রচুর দাম তখন ইন্টারনেট। তো একদিনের SMS প্যাক 9 টাকা, এটা এখন ভাবা যায় না। তা ওই রকম ওই ছোট ফোনে লিখে ক্যাফে থেকে প্রিন্ট করিয়ে, ক্যাফে থেকে পাঠানো, বাড়িতে তখন প্রিন্টার নেই, ক্যাফে থেকে পাঠানো। সেটার পরে ভুলে গেছি, পাঠিয়েছি বলে মনে করি। তারপরে ওই ছাদে উঠে দাঁড়িয়ে আমার মনে হচ্ছিল, আরে দেশ পত্রিকা তো এরকম কবিতা ছাপে। তো নেমে এসে চট করে আমি ওটা করেছিলাম সেদিন, তারপরে ভুলে ইনস্ট্যান্টলি বেরিয়ে এলো। হ্যাঁ ওই কটা লাইন। ঠিক আছে, আমি এবার একটুখানি তোমার এটা প্রস্তুতি পর্ব, প্রথম দিকটা আমি, মানে মেঘদূত তোমার প্রথম দিকের কবিতা, প্রথম কবিতা, একদম প্রথম। আচ্ছা, মানে এটা কিন্তু ছাপার পরে বন্ধুদের চাপে পড়ে আমাকে, মানে প্রথম কবিতাই দেশে বেরোলো। হ্যাঁ প্রথম কবিতাই দেশে বেরোলো। এটা অসাধারণ, এই তথ্যটা আমি জানতাম না, খুব কম লোকেরই বেরিয়েছে। যাই হোক, আমি এটা আসি তারপরের আমার ব্যাপারে। সেটা হচ্ছে আবির্ভাব, তুমি একজন তরুণ প্রজন্মের প্রতিনিধি, এবং আপনারা দেখতেই পাচ্ছেন। এবং আমি এটা ভাবছিলাম আবির্ভাবকে দেখতে দেখতে, যে একদম কবি সুলভ একটা ব্যাপার না। ছোটবেলা থেকে আমি কবিদের একটু দাঁড়িয়ে দেখে আসছি, খুব সুন্দর চেহারা, দাঁড়িয়ে রয়েছে। কবিতার সঙ্গে দাড়ির সম্পর্ক হয়তো থাকতেও পারে বা নাও থাকতে পারে, সেটা পরের কথা। রবীন্দ্রনাথ থেকে শুরু করে জয় গোস্বামী সবারই দাঁড়িয়ে যাচ্ছে। তো আমি সেটা অ্যাপার্ট ফ্রম জোক, আমি তোমাকে জিজ্ঞেস করি, সেটা হচ্ছে যে কবিতা তোমার কাছে, তোমার দৃষ্টিতে কবিতা তো আকাশ থেকে পড়ে না আবির্ভাব, কবিতার জন্ম হয়। এবং কোথাও হৃদয়ের কোনো একটা মুহূর্ত, তুমি এটা বললে খানিকক্ষণ আগে আমাকে, যে সেই প্রসব মুহূর্তটি খুব গোপন, সময় বদলে যায়। একটা সময় আসে, ধরো আমি যদি কথা, সময়টা আমি কিন্তু একটু বৃহৎ অর্থে বলছি, সামাজিক পরিস্থিতির কথা বলছি, রাজনীতি বাদ দিয়ে কিছু হয় না, রাজনৈতিক পরিস্থিতির কথা বলছি। তোমরা যারা কন্টেম্পোরারি, মানে এই সময়ের মধ্যে যাতে তোমাদের বেড়ে ওঠা, আমি প্রথমে ধস্ত সময়ের কথাটা ইউজ করেছিলাম। এইখানে দাঁড়িয়ে পারিপার্শ্বিকতা, মানে তুমি যখন দেখো যে তুমি কবিতা লিখতে বসো, তখন টিভির পর্দায় প্রতিনিয়ত যে খবরের তরঙ্গ আছড়ে পড়েছে, হিংসা, দেশ, রক্তপাত, ধর্ষণ, ভালো খবর খুব কম, ভালো খবর থাকে না বলছি না। তার সঙ্গে কিছু মানুষ, কিছু তরুণ প্রজন্ম, তারা হয়তো তোমারই বয়সী, কেউ কেউ তোমার থেকে ছোট, কেউ কেউ, তারা দিশাহারা, কি করবে। এই জায়গাটা একজন কবির মনোজগতে কতটা হন্ট করে,
তাকে কবিতা লিখতে, আমি যেটা শুনেছি অনেক কবির কাছে, যে কবিতা লেখার জন্য একটা কষ্ট দরকার, একটা আঘাত দরকার, সেই আঘাত সৃষ্টিকে টেনে নিয়ে আসে। মানে এইটা কতটা তুমি মানো, এক নম্বর, আর এই হন্টিংটা কতটা জরুরি কবিতা লেখার পক্ষে একটু যদি বলো। কবিতার উপাদান কিভাবে আসে, মানে এইগুলো কতটা ভাবায়, এটা আমি খুব মানে পারিপার্শ্বিকতা, সামাজিক, রাজনৈতিক কবিতায় কতটা আসে এটা নিয়ে আমি খুব নিশ্চিত নই। আর কবিতা সম্পর্কে আমার হচ্ছে বাহারুদ্দিন কিছুদিন আগে আমাকে জানতে চেয়েছিলেন, আমি আড়ম্বর বাহারুদ্দিন, হ্যাঁ আড়ম্বর বাহারুদ্দিন একটা লিখিত সাক্ষাৎকার নেন, সেখানে আমি লিখেছি যে কবিতা এই গ্রহের কেউ নয়। আচ্ছা, কবিতা যদি এই গ্রহের কেউ হতো তাহলে এই গ্রহে এত দেশ বিদ্বেষ, হিংসা, ক্ষুধা, দারিদ্র্যের ক্লেশ থাকতো না। হ্যাঁ, স্বর্গ কবিতা আসলে কোথা থেকে আসে? কবিতা অন্য গ্রহ থেকে, এই গ্রহ অন্য মানে গ্রহের বাইরের কেউ, সে পৃথিবী পর্যটনে আসে, ধরা দিলে ধরা যায়, নইলে ধরা যায় না। প্লেটো তার কাল্পনিক স্টেট থেকে কবিতা নির্বাসিত করেছিল। হ্যাঁ, কবিতা নির্বাসিত করেছিল, সেটার আবার অন্য প্রেক্ষিত আছে। কবি বদ্ধ খুঁতে, অ্যারিস্টটলেরও খুব সতর্কবার্তা দেওয়া আছে, কবিকে খুব নিখুঁত ভাবে দেখতে হবে, হ্যাঁ, তাকে কোনো কিছু যেন বাদ না যায়, একটা বিশেষ দৃষ্টি প্রয়োজন হয়। হ্যাঁ, এটা জীবনকে দেখার এটা রাষ্ট্রের কাছে কবি বিপজ্জনক বলে এটি লেখায় আমি আনন্দের পত্রিকায় লিখেছিলাম, যে কেন এই আমরা খুব সামান্য একটা দৃশ্য থেকে কবিতা সৃষ্টি হয়। হ্যাঁ, হয়। মানে যে নীলমণি চক্রবর্তী যে কবিতা, একটি ছেলে টলমল করে হেঁটে যাচ্ছে, তার থেকে আবার যদি বলি আমি বিশুদ্ধ কবিতায় বিশ্বাস করি এখন, তাহলে যদি আমি বলি যে এই রাজনৈতিক পরিস্থিতি কবিতা আসবে, তাহলে তো মণিভূষণ ভট্টাচার্য বা সুভাষ মুখোপাধ্যায়দের কবিতাকে বাদ দেয়, তা নয়। সেটা বলা যায় না যে ওইগুলো কবিতা নয়, এগুলো কবিতা। কবিতা কোন রহস্যের সৃষ্টি হয়, এই রহস্য যেদিন উন্মোচিত হয়ে যাবে সেদিন আর কেউ কবিতা লেখার কথা ভাববে না। হ্যাঁ, এই এটা রহস্যই থাকবে, এটা রহস্যই উন্মোচিত হয়ে গেলে তাহলে আর রহস্যই থেকে আছে। এবার আমি একটু অন্য প্রশ্নে আসি। আমি এই কালকেই কথা বলার সময় তোমাকে যেটা বলছিলাম, নবারুণ ভট্টাচার্যের কথা উঠলো যখন কথায়, যে একটা কবিতা আমরা সবাই জানি যে মৃত্যু উপত্যকা আমার দেশ নেই, জল্লাদের উল্লাস মঞ্চ আমার দেশ নয়। হ্যাঁ, বা ওই যে কবিতাটা, ওটা বোধ অমিতাভ দাশগুপ্ত না, যে সেই ডিগবয়ের বুক থেকে মায়ের দুধের মতো উঠে আসা তেলে ভেসে যাচ্ছে আমার সারা শরীর, ইত্যাদি ইত্যাদি। আমি তো কবিতা তো পড়া, ওটা সব্যসাচী দেব হতে পারে, আমি ঠিক জানি না। অমিতাভ দাশগুপ্ত তাও হতে পারে, মনে খেয়াল করছি, ঠিক আছে। মানে এই যে আমি বলতে চাইছি, আমি যেটা বলতে, মানে এই দুটো কেন উদাহরণ দিলাম আমি, যে ওই ধস্ত সময়ের কথাটা আমি বলেছি, মানে কবির সত্তায় একটা সময় আমরা যেটা দেখতাম, এই যে প্রতিবাদের কথা, জয় গোস্বামীর একটা কবিতা, জয়দেব বসুর কবিতায় কিছু কিছু আমরা দেখেছি। হ্যাঁ, বা যমুনাবতী সরস্বতী কাল যমুনার বীজ ঘোষ লিখেছে। এই যে প্রতিবাদী সত্তা, এই সময়কে প্রতিবাদকে গিলে খায়। মানে কোথাও না কোথাও, আমি এটা বলতে চাইছি, খুব খোলাখুলি বলছি তোমাকে, যে কোথাও কি প্রতিবাদী সত্তা, আমরা যারা সৃজনশীল মানুষ, শুধু কবি বলবো না, কদিন আগে এই গত সপ্তাহে নাট্যকর্মী, নাট্য ব্যক্তিত্ব প্রিয়তোষ আমার সঙ্গে এই অনুষ্ঠানে এসেছিল, সেও তাকে আমি একই প্রশ্ন করেছিলাম, যে প্রিয়তোষ, কোথাও কি সৃজনশীল ব্যক্তিরা এই প্রতিবাদের রাস্তা ভুলে যাচ্ছেন? কোথাও রাষ্ট্রশক্তির সঙ্গে তাদের একটা অ্যাডজাস্টমেন্ট তৈরি হচ্ছে? তুমি একদম তরুণ প্রজন্মের চোখ দিয়ে কিভাবে দেখো? কবিতা প্রোপাগান্ডা, এটা আমি বিশ্বাস করি না। যারা লেখেন তারা লেখেন, কবিতা প্রতিবাদের মাধ্যম বা কবিতায় কোনো বিষয় হয়, এটা আমি বিশ্বাস করি না। কবিতা কি তাহলে শুধু আর্টস ফর আর্টস সেক হবে? কবিতার বললাম তো, এই যা রহস্যময় জিনিস, তাতে এদিকে কবির দায়বদ্ধতা, না কবির দায়বদ্ধতা কি সমাজের কাছে, না পাঠকের কাছে, না কারোর কাছেই নয়? কবি মিছিলে নামুন, কবি পোস্টার লিখুন, করেন, কিন্তু কবিতাকে আমি পারবো না। কবিতাতে আমি কোনো ধরনের মানে এজেন্ডা নিয়ে লিখি না, কবিতার বিষয় নিয়ে লিখি না, আমি তার জন্য প্রবন্ধ লিখি আলাদা। আচ্ছা, আবার ধরুন কোনখানে রাখবেন, কালকেই একজন বলছিলেন যে শিল্পী দায়বদ্ধতা, নাটক বিক্রি হবে কি হবে না। ধরুন বললেন যে ব্রাত্য বসু হচ্ছে শাসক ঘনিষ্ঠ নাটক লেখেন, আমরা উইঙ্কেল টুইঙ্কেল তো আগের জমানায়, তাহলে তুমি কি করে বলছো শাসক ঘনিষ্ঠ? আবার ধরুন যে জয় গোস্বামী দগ্ধ লিখছে, তিনি কিন্তু শাসক দলের মঞ্চে তাকে দেখা যায়, কোথায় রাখবেন তাকে? তার প্রতিবাদ। আবার এমনও আছেন যিনি একসময় ওই শিবিরে ছিলেন, এখন ওই শিবিরে বদল আছে। এটা শুধু কবি বলে আমি বলছি না, কবিতার রাজনৈতিক অস্তিত্বটা বা রাজনৈতিক প্রতিবাদটা তার কোথায় রাখবেন, সেটা তিনি কবিতায় লিখবেন কিনা সেটা তার ব্যক্তিগত, আমি লিখবো না, এটা আমি আমি এই কথা লিখবো না। মানে যেমন একটা সময় লেখা হয়েছিল, যেটা যে আমরা জানি যে
আরওয়ালের ঘটনা নিয়ে পরে ওই যে বিখ্যাত কবিতা অন্ধ বিলাপ, যে কবিতাটা লেখা হয়েছিল, সেই ওখানে লাইন আছে, ঘটে যাবে ছড়িয়ে যাবে ঘটলো যা সব আরওয়ালে কানসারাতে, এরকম কটা লাইন আছে। বা এরকম সমসাময়িক শহীদ শিখর বলে একটা কবিতা আমার মনে আছে, সেটাও শঙ্খ ঘোষেরই লেখা। এরকম যে কবিতাগুলো মানে তুমি কবিতাটাকে মানে কোনো কবিতার মাধ্যমে যে সমাজকে মেসেজ দেয়া, সেটার বদল ওই রকম ভাব করি না। ধরুন মা নিষাদ, জয় গোস্বামী মা নিষাদ, ওই বোমা ফাটা, ওই তাহলে কত 98 সালে বিরাট ইম্প্যাক্ট, বিরাট ইম্প্যাক্ট মানিসাদ ভাবুন সেটা একটা বিরাট পোখরান বিস্ফোরণের পরে লেখা হয়েছে। কবিতা কাব্যমূল্য কিন্তু কোনো অংশে তাতে কমে যায় না। আমি বলছি না যে ওইগুলো লিখলে কাব্যমূল্য কমে যায়, তোমার অবস্থানটা আলাদা, তুমি এটা বলছো। আমি পাই না তা পাই না, আমি জোর করে কিছু কবজির জোর দেখানোর জায়গা কবিতা নয়। আচ্ছা, আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা আজকে রয়েছি সৌম্য স্পিক্স অনুষ্ঠান, এবং আজকের এপিসোডের নাম হচ্ছে দেব, কি যেন নামটা ভুলে গেলাম, দেবদূত বলছি, মেঘদূতের মর্তে আবির্ভাব। এবং আমার সঙ্গে রয়েছে আবির্ভাব ভট্টাচার্য, তরুণ কবি। তো আমরা দেখছি মানে খুব স্পষ্ট ভাষায় কিন্তু আবির্ভাব তার অবস্থানটা কবিতার ক্ষেত্রে খুব পরিষ্কার ভাষায় বলে দিয়েছে। আমরা আরো কিছুটা সময় আবির্ভাবের সঙ্গে থাকবো, চেষ্টা করবো কবিতার বাঁকবদলগুলো বুঝে। এবার একটু অন্য প্রসঙ্গে আসি। কবিতা নিয়ে কাটা ছেঁড়া চলছে, তার ভাষা, তার ফরম্যাট, তাতে কি লেখা হবে। কবিতায় অনেক সময় অনেক কবিতা অভিযুক্ত হয়েছে অশালীনতার দায়ে। জীবনানন্দ দাশ অভিযুক্ত হয়েছেন এক সময়, তাকে চাকরি ছাড়তে হয়েছে। তিনি একটা কবিতায় কিছু লাইন লিখেছিলেন, শঙ্খের মতো দুধে সাদা করুণ, শঙ্খের মতো সাদা দুধে আর্দ্র করুণ করুণ শঙ্খের মতো। বা পরে আমরা জয় গোস্বামীর দুগ্ধপোষ্য কবিতাটার কথা তোমার সঙ্গে আমি কালকে আলোচনা করছিলাম। এখন কবির স্বাধীনতা, এটা খুব আপেক্ষিক শব্দ তো, স্বাধীনতা কতদূর যাওয়া যাবে কতদূর যাবে না, মানে এটা তুমি কিভাবে দেখো? কবি কি অ্যাবসলিউট স্বাধীন তার সৃষ্টির ক্ষেত্রে, না তাকে কোনো লক্ষণ রেখা মানতে হয়? এই যে রহস্যের কথা বললাম, সেই রহস্য দিয়েও একে ডিপেন্ড করা যায় কি লিখবেন কি লিখবেন না। কবিতার নৈতিকতার সঙ্গে জীবনের নৈতিকতার কোনো যুক্তি নেই, কোনো মিল নেই। তার লেখার উপরে এই মানে এটা নৈতিক ওটা নৈতিক নয়। মানে আমি বলছি জয় গোস্বামীর ওই যে উন্মাদের পাঠক্রম, ভিতরে যে শব্দ, হ্যাঁ, তাহলে কি মানে তার বলবো এটা তো ঠিক নৈতিক নয়। নৈতিক কোনটা অনৈতিক? কবিতায় আবার নৈতিক অনৈতিক, শিল্পের নৈতিক অনৈতিক, শিল্পের বিচার কে করবে? বিচার কে করবে? মানে মরাল পুলিশিং তো হাই বেঞ্চে কান ধরে দাঁড় করানোর কোনো যুক্তি নেই। ফ্যান্টাস্টিক। আমি যেটা বলতে চাইছিলাম সেটা অনেকটাই প্রশ্নের জবাব পেয়ে গেছি। আচ্ছা আবির্ভাব, একটা যেটা ব্যাপার আমি তোমার কাছে জিজ্ঞেস করব, যে ফরমেশনের কথা যখন উঠলোই তখন আমি তোমাকে এটা বলি, সেটা হচ্ছে যে শব্দ প্রয়োগ। সুধীন দত্তের কথা উঠলো, তার যে সব শব্দ, সেই যুগে যেসব শব্দ ব্যবহার হয়েছে, এমনকি শঙ্খ ঘোষের যুগটাও অনেকদিন হয়ে গেল, সেই যুগের অনেকে তো চলেও গেছেন। তোমরা যারা কন্টেম্পোরারি সময়, সমকালীন সময়ে দাঁড়িয়ে যারা কবিতা লিখছো, এই শব্দের প্রয়োগ, তার শব্দ থেকে শব্দে উত্তরণ, শব্দ নিয়ে ভাঙা গড়া, এইটা কি আমি যেটা বলতে চাইছি যে আগেকার যুগ থেকে তোমরা অনেকটা নিজেদের পাল্টে ফেলেছো? মানে তোমাদের কি ঐতিহ্যের কোনো প্রভাব তোমাদের উপরে, না তোমরা একদম স্বতন্ত্র একটা ধারার? স্বতন্ত্র ধারা বলে কিছু আমি বিশ্বাস করি না। হাজার বছরের বাংলা কবিতার ঐতিহ্য নিয়ে প্রত্যেকে লিখছে, মানে প্রত্যেকে লিখছেন। মানে এক সময় তো না এক সময় কেন বলতে চাইছি যে এক সময় বিদ্রোহ এসেছিল বাংলা কবিতায়, রবীন্দ্র প্রভাব থেকে মুক্তির চেষ্টা হয়েছিল, অনেক কিছু অনেক রকমের পরীক্ষা নিরীক্ষা হয়েছিল, তারপর সেসব দিয়েও রবীন্দ্রনাথকে ফিরতে হয়েছিল। মানে তোমাদের মধ্যে কি সেই কোনটা বিদ্রোহের চেষ্টা আছে, না তোমরা পূর্বসূরিদেরই ঐতিহ্য উত্তরসূরি বলে নিয়ে যাবো? দেখুন, একটা কথা হচ্ছে আমরা লিখি কথাটা হয় না, এটা আমি বলছি না। এটা এক গ্রীষ্মে দুই কবি বলে দেশ একটা সংখ্যা করে, সেখানে জয় এবং সুবোধ দুজনে কথা বলছে। তারা কিন্তু একজন আরেকজনকে বলছেন আমরা লিখি হয় না, বলে আমি লিখি, আমি আমার স্টেটমেন্টটা রেকর্ড করতে পারবো, এখানে আমি রেজিস্টার করতে পারবো আমার কথা। যে দূরে বসে হাওড়া হুগলি বা অনেকে লিখছে আমার মতো, তারা কি ভাবছে? অনেকে আছে যারা পুরাণ থেকে শব্দ তুলছে, তারা কিন্তু বিশ্বাস করে, তাদের দৈনিক চর্চা, পুরাণকে উপজীব্য করেও তো অনেক ভালো উপজীব্য, শুধু আমি বলছি শব্দগুলোকে ভাঙা, ওখান থেকে তুলে আনা, ওখান থেকে শব্দ মহাভারত থেকে তুলে নিয়ে আসা। হ্যাঁ, ধরা যাক তন্ন, তত্ন অরিন্দম চক্রবর্তী একটা বক্তৃতায় বলেছেন। এখন এই যে তন্ন কথাটা নিয়ে কেউ হয়তো খুব গোটাটা নিয়ে গোটা কবিতা করতে পারে, হ্যাঁ, সেটা তার পরীক্ষা নেই। কিন্তু মৃদুল দাশগুপ্ত এটা বলেছিলেন, আমি বলেছিলাম এখন তো কবিতা অনেক সাহসী শব্দ প্রয়োগের ব্যাপারে, কিন্তু একটা কথা আমাকে বলেন যে শব্দ প্রয়োগটা তো কবিতা নয়।
শব্দ প্রয়োগ, ফর্ম, তার ছন্দ, অলংকার, এগুলো তো কবিতা। এই সব কিছু উঠতে গিয়ে একটা কবিতা, সেইটা হচ্ছে না, এইটা আমি ভাব একটা কবিতা যখন লেখা হয়ে গেল, তখন আমার যেটা বারবার মনে করেছি, সম্পত্তিটা তোমার ছিল যতক্ষণ কবিতাটা লেখা হয়নি, পত্রিকায় প্রকাশিত হয়ে গেল। এবার এটা তো হতে পারে, না পাঠকের না, এটা তো হতে পারে যে তুমি যে ভেবে কবিতাটা লিখেছিলে, আমি তোমার কবিতাটা পড়তে গিয়ে আমার কাছে একটা অন্য রূপে কবিতাটা প্রতিভাত হলো। সেটা হবে, হয়তো তার সঙ্গে তোমার যে চিন্তায় তুমি লিখেছিলে তার সঙ্গে আমার পাঠের মিল হলো না, মানে আমি যে পাঠ করে যে স্বাদটা পেলাম দুটোর মিল হতে পারে। হ্যাঁ হবে তো। এবং ওই আমি তো এটাই মনে করি, একটা সার্থক শিল্প তো প্রত্যেকে যেন তার নিজস্ব আয়নায় মুখ দেখতে পারে। আমি ঠিক করে দিলাম সেইটাই শেষ কথা হলো, সেইটা হচ্ছে একটা ওয়ান ডাইমেনশনাল। এটা বলে সেটা খুব একটা বড় কথা। কবিতাটা বহুমাত্রিক ব্যাপার, কবি যে কোনো শিল্পেরই তাই, যে কোনো শিল্পের ব্যাখ্যা সে যদি মানে একটা ক্যানভাসের সামনে দাঁড়িয়ে সবাই যদি নিজেকে না ওখানে খুঁজে পায়, তার নিজের আয়না, ওটা তার ব্যক্তিগত আয়না, সেইখানে সে নিজেকে দেখবে। কিন্তু আমি একটা ঠিক করে দিলাম এইটাই দেখবে, তাহলে কিন্তু তোমার ব্যক্তিগত লেখার অভ্যেস, কিন্তু মানে যখন এলো শব্দ তখন বসলে না, একটা অনেকের থাকে যে নিয়মিতই আমি সকালে বা একটা টাইম আছে আমি লিখতে বসি। না, এটা তাহলে একটা মজার গল্প বলি। এটা সুনীল গাঙ্গুলি বলতে যে নিয়মিত সকালে বসার কথা, তা আমি কখনো তো এইভাবে নয়, হয়তো 7 দিন পর বাদে ঘুমের ঘোরের মধ্যে একটা রেকর্ড করে রাখলাম, পরে দেখলাম সেটা একটা মন্দাক্রান্তার একটা বড় কবিতা বেরিয়েছে। এরকম হয় আমার। তাই এরকম একবার হলো লকডাউনের মাঝখানে, তখন স্বপ্নকমলদা, আলো বাতাসের স্বপ্নকমলদা তারা দিচ্ছেন যে ইয়ে করতে হবে, একটা বড় গুচ্ছ দিতে হবে তোমাকে, আলো বাতাস বেরোবে। কবিতা নেই হাতে, ভালো দেওয়ার মতো কবিতা নেই, যা লিখি তার সব ছাপাই না, খুব কম ছাপাই। আচ্ছা, এইবারে পাচ্ছি না, একদিন টোটোয় করে বেরোলাম। আচ্ছা, টোটোয় করে বেড়াতে বেরোলাম, বিকেল 5টার সময় বাদামতলা পর্যন্ত গেলাম, ওখানে চা খেলাম, টোটোওয়ালাকে চা খাওয়ালাম, আর বাড়ি ফিরলাম। সেদিন একটা টোটোয় আস্তে আস্তে একটা বড় কবিতা মাথায় এসে গেল। হ্যাঁ, এসে গেল। আমি ঝড়ের গতিতে রেকর্ড করলাম, ফোনে বলে দিলাম। মানে আবির্ভাব, মানে রাস্তায় বর্ধমানের যানজটে টোটোয় আস্তে আস্তে কবিতা আসতে পারে, মানে তার জন্য একটা ফাঁকা আকাশের নিচে আপন মনে নদীর ধারে গিয়ে একা বসার দরকার হয় না। তখন কিন্তু লকডাউনের রাস্তা ফাঁকা, তখন ফাঁকা। কিন্তু আমি যেটা বলবার জন্য এটা বললাম, আমি ওই প্যাটার্নটা পরবর্তী 3-4 দিন রিপিট করলাম, কেউ কিচ্ছু এলো না। ফলে কি করে আসবে কোনো ডেফিনেট কিছু। আমি ওটা পরে ওকে বললাম, 50 টাকা করে তোমাকে রোজ দেবো, তুমি রোজ আমাকে বাড়ি থেকে তুলবে, চা খাবো আমরা দুজন একসঙ্গে, আবার তুমি আমাকে নামিয়ে দেবে। পরপর 3-4 দিন করলাম, দেখলাম হলো না, একটাও কিচ্ছু হলো না। আচ্ছা, হঠাৎ একদিন ভোরের নামাজের সময়, সারা রাত জেগে আমি পড়ছি, ভোরের নামাজের সময় দেখলাম ফজর আরম্ভ হয়েছে, তখন আমি একটা কবিতা লিখলাম। আগের কবিতাটা তুলে নিয়ে ওই নদীর কাছে স্বীকার করি অক্ষমতা, ওইটা আমি সফল করতে পারলাম যে এইটা আপনি রাখুন, ওটা আমি তুলে। ঠিক আছে, এবারে অনেকক্ষণ কথা হলো, আমি বুঝতে পারছি অনেকেই একটু আগ্রহ অপেক্ষা করছেন এবং ঘড়ি তো ঘোরে, অতএব এখন কথা একটু বন্ধ। এখন আবির্ভাবের একটা কবিতা মেঘদূত, আবির্ভাবের কবিতা, প্রথম কবিতা মেঘদূত, দেশ পত্রিকায় প্রকাশিত। আমরা মেঘদূত একটু আগে শুনে নেব, তারপর যদি আরেকটু কথাবার্তা আছে সেটা তারপরে। আপাতত আবির্ভাব কবিতা শোনাবে মেঘদূত। হ্যাঁ, মেঘদূত, এটা দেশের যা দেখতে পাচ্ছি 2 এপ্রিল 2018, এপ্রিল 18, তার মানে 17 লেখা। ঠিক আছে, 17 জুন শুনি আমরা। মেঘদূত। বিষাদের সতর্কবাণী উপেক্ষা করে যে মানুষ ঠোঁটে ও আঙুলে ধূমায়িত অমৃত মাখে, তার আস্তিন ছুঁলে দেখবে সেখানে থেমে আছে রামধনু রং। চূড়ান্ত বিস্বাদ কোনো বিকেলেও চিবুকের ভার হাতের তালুতে রেখে সে শূন্যে ভাসিয়ে দেয় দৃষ্টি। কখনো তার পাঁজর ছুঁলে দেখবে রুক্ষ পাঁজরে বৃষ্টির আহ্বান। বাহ, এই ঠিক আছে। আর একটা কবিতা শুনতে চাই, তোমার ইচ্ছে মতো একটা যদি শোনাও মোবাইল থেকে। বেশ, এটা আমার একটা বই হচ্ছে গত বছরের, যে আমার এটা 3য় মুদ্রিত বই, সেই বই হিসেবে সেটা হচ্ছে বিষাদ ঋতুর ফুল, বার্নিং করেছে। সেখান থেকে একটা পড়ছে আমার পছন্দের লেখা, ভীম পলাশী। অর্ধেক আয়ুর দিকে চেয়ে আছে বিফল জীবন, কি সুরে সহজে বাজে ফেলে আসা রাত্রিগুলি। মন, তোমার বয়স হলো, এত দ্রুত ক্ষয়ে গেল দিন, অথচ ভেবেছ তুমি ক্রমে ক্রমে হয়েছ নবীন। পর্বতে অরণ্যে শুধু দিবারাত্র লিখে দেবে জয়, তারুণ্যে ধ্বনিত হবে অপরূপ রূপের প্রলয়। চোখে ঢেলে করে দেবে তুমি কিস্তিমাত, তৃতীয়া চাঁদের গায়ে ইচ্ছে করে রেখে দেবে হাত। তারুণ্যে, এই জায়গাটা আরেকবার বলো, খুব সুন্দর লাগলো। তারুণ্যে ধ্বনিত হবে, পর্বতে অরণ্যে শুধু দিবারাত্র লিখে দেবে জয়, আচ্ছা, তারুণ্যে ধ্বনিত হবে অপরূপ রূপের প্রলয়। চোখে ঢেলে করে দেবে তুমি কিস্তিমাত। বাহ,
অসাধারণ। আমরা সুন্দর দুটো কবিতা কিন্তু আমরা শুনে ফেললাম, এটা সবার খুব কাছে বড় পাওনা। আমাদের অনুষ্ঠানটা শেষের দিকে এবার আসবো, মানে কবিতা নিয়ে তো আর এত শর্ট স্প্যানে আলোচনা করা যায়, অনেক কিছু জানা হলো। আমার দুটো খুব নির্দিষ্ট প্রশ্ন আছে। এক নম্বর, এই যে তোমার কবিতার বইটা বার্নিক প্রকাশন, জানি মধুসূদন রায় আমাদের প্রিয় ভাই, বার্নিক থেকে অনেক কবিতার বই বেরিয়েছে আমি দেখেছি। তাহলে মানে এটা আমি গায়ে গায়ে প্রশ্ন করি, যেটা যে কবিতার মানে বাণিজ্যিক পার্সপেক্টিভ, কবিতার বইয়ের বিক্রি কেমন? কবিতার বইয়ের বিক্রি তোমার কথা বলছি, হয় না বলে একটা জনশ্রুতি আছে। আমি ওই জন্যই জিজ্ঞেস করলাম। আমাকে যখন বার্নিক যখন বইটা করে তখন দেখলাম এক মানুষ তুই উঁচু এত বই ছাপিয়েছে। আমি বললাম এত বই কে কিনবে গো, এত বই ছাপিয়েছ? বললো সেটা তো আমার দায়িত্ব। তারপরে আমি নিজেও থেকে দেখেছি 3 দিনে 18-20 কপি নন্দনের মেলায়, বর্ধমান বই মেলায় 25-27 কপি, এই করেও প্রথমবারে আমাকে 80 না 85 কপি রয়্যালটি দিয়ে দিল। এবং বিল আছে, ও কোনো এমন বিল করে সত্যি করে রয়্যালটি দিল। এইবারে বাকিগুলো সব দিল, এবার আবার বইটাকে রিপ্রিন্ট করবে বলছে। আপনার কত বই? তাহলে কবিতার বই, এটা খুব একটা আশার কথা যে কবিতার বই মানে আশা, মানে এটা হয় জানতাম, তবু আরেকবার জানা গেল যে আমাদের তরুণ কবি বর্ধমানের ছেলে আবির্ভাব, তার বই রিপ্রিন্ট হয়েছে, এটা খুব ভালো কথা। রিপ্রিন্টেও আবার পাঠাবে, আবার তার মধ্যে একটা আরেকটা ফর্মা বের করেছে। মানে এটা কিন্তু ঘটনা আবির্ভাব, যে মানুষ কিন্তু কবিতা পড়ে, মানে কবিতা যদি পড়ানো যায়, মানে সেই কবিতা লেখা যদি হয়, তাহলে কিন্তু মানুষ সেই কবিতা মানুষ যদি কোনো পাঠক, আমি নিজে বসে থেকে দেখেছি, আমি পরিচয় দিইনি, বসে আছি পিছনে, আমি না এটা তুমি তার সাথে অ্যাড করে দিচ্ছি। তোমার কোনো মানে টার্গেট অডিয়েন্স আছে যে এই জ্বরের জন্য, মানে এই পাঠক, এই এজ গ্রুপের জন্য? আমি বিশুদ্ধ কবিতায় বিশ্বাস করি। যারা বিশুদ্ধ কবিতায় বিশ্বাস করেন, আমার বিশ্বাস তাদের। ঠিক আছে, এবং আমি দুটো একদম মানে প্রশ্ন, তার মধ্যে তোমার একটা কথা যে কবিরা অনেক ক্ষেত্রে খুব ভালো, পরবর্তী ক্ষেত্রে জয় গোস্বামীকে আমরা দেখেছি ভালো গদ্য লিখেছেন, গল্প লিখেছেন, উপন্যাস লিখেছেন। তুমি কবিতার বাইরে আর কিছু লেখো? হ্যাঁ, আমি গদ্য লিখছি। কি মানে গদ্য, মানে কি ধরনের? মুক্ত গদ্য মানে কি ধরনের গদ্য? মুক্ত গদ্য নয়, ওই কবিতার মানে ছাড়া আমি উত্তর সম্পাদকীয় লিখছি, একটা দৈনিকে ওই লিখি, আর কিছু। আচ্ছা, আর কোনো না। কবিতার আলোচনা আমি খুব একটা করতে পারি বলে বিশ্বাস করি না, তাই লিখি না। এখন আমাকে যে ছোট গল্পে হাত দেওয়ার ইচ্ছা আছে বা লিখছো? ছোট গল্পে হাত দেওয়ার ইচ্ছা আছে? কবির ভাষায় ছোট গল্প কিন্তু ভালো হয়, থাকে, কিন্তু উপন্যাসও খুব ভালো হয়, সেই সব শেয়ালের খুব ভালো উপন্যাস। যতক্ষণ না সেটা আমাকে টেবিল মানে জোর করে, মানে আমাকে প্রথম লাইনটা লিখতে যতক্ষণ না বাধ্য করবে, আমি লিখবো না। আচ্ছা, ঠিক আছে। আমরা অনুষ্ঠানের একদম শেষের দিকে ফাইনাল প্রশ্ন, এটা আমি তোমার বন্ধুকেও জিজ্ঞেস করেছিলাম, নাট্যকর্মী দিয়া আমার দোলের সময় মনে আছে এসেছিল, সেখানেও জিজ্ঞেস করেছিলাম। এবং যেহেতু আপনারা দেখতে পাচ্ছেন যে প্রশ্নটা করতে যাচ্ছি, সেটা তো শুনবই, কিন্তু তার আগে বলি যে এত সুন্দর একটা ছেলে এবং আমাদের সঙ্গে আজকে কবি আবির্ভাব ভট্টাচার্য। আবির্ভাবের ফোন নম্বরটা আমি কিন্তু শেয়ার করতে পারি না, কিন্তু যে সব তন্ডীরা সুন্দরীরা আমার এই অনুষ্ঠান দেখছো, তোমরা কিন্তু কমেন্ট বক্সে আবির্ভাবের সম্পর্কে তোমরা যদি আবির্ভাব কিছু মেসেজ দেওয়ার থাকে, তোমরা নিশ্চয়ই কমেন্ট বক্সে সেই মেসেজ তোমরা দিতে পারবে, এবং সেই মেসেজ নিশ্চয়ই আশা করবো আবির্ভাব পড়বে, এবং বলা যায় না সেখান থেকে আবির্ভাবের যদি তোমাদের কাউকে পছন্দ হবে। প্রেম করেছো এখন অব্দি? সম্পর্ক হয়েছে বহুবার। ঠিক আছে, তাহলে হতাশ হও না, মানে কবিদের অনেক রকমের সম্পর্ক হয়, হয়তো আরো ভালো সম্পর্ক আসতে পারে। তো আমি একদম শেষ করবো, আমরা অনুষ্ঠানটা একদম শেষ করবো এই বলে যে আরো পরের যারা আসবে কবিতা লিখতে হলে কোন জায়গা থেকে আমাকে স্টার্ট করতে হবে? কেউ আমি ভাবছি কবিতা লিখবো, কিন্তু ঠিক ভেবে উঠতে পারছেন কিভাবে শুরুটা করবো। একটা টিপস দাও তোমার ভাই বোনদের জন্য। আমার কোনো টিপস নেই, আমি নিজেই জানি না আমি পরে কোন লাইনটা লিখবো, পরে কি কবিতা লিখবো। গদ্যের ক্ষেত্রেও তাই, অনেকে বলে কি নিয়ে লিখলে ছাপবে কাগজে, আমি বলা বলতে পারবো না, আর আমি জানি না পরের লেখাটা আমি কি নিয়ে লিখবো, বা পরে কবিতাটা আমার কি হবে তার শিরোনাম। আমি 3 মাস লিখিনি, 7 দিনে 18টা লেখা লিখেছি। কিন্তু আমার কোনো তাড়াহুড়ো নেই। রূপক মিত্র আমাকে বলেছেন যে তুমি ব্যস্ত হবে না, আমি সেইটি মনে করি। ফলে কি করলে হবে, আমি তার মানে একদমই পরিষ্কার কথা যে কবিতা লেখার ওই রকম কোনো নির্দিষ্ট কোনো নিয়ম কানুন নেই। যখন আপনার মাথায় কবিতা আসবে তখনই আপনি লিখুন, তাহলেই কবিতা আসবে। এবং সার্থকতার প্রশ্ন তো পরে, নিজেকে নিয়মিত চর্চার মধ্যে রাখুন। পড়াশোনাটা বোধহয় খুব জরুরি। পড়াশোনা থাকবেই, অবশ্যই। লেখাপড়া কথা দুটো আছে। ঠিক আছে, আমরা অনুষ্ঠানের একদম শেষে পৌঁছেছি, এবং আশা করবো এই আজকে অনুষ্ঠান ভালো লাগলো। যে মেঘদূতের মর্তে আবির্ভাব অনুষ্ঠান আমরা এখানেই আজকের মতো শেষ করব। সৌম্য স্পিক্সে নিশ্চয়ই আরো অনেক ভালো ভালো অনুষ্ঠান আপনাদের আমি দেখাতে থাকবো। আপনারা সঙ্গে থাকুন, দেখতে থাকুন বর্ধমান টিভি নেটওয়ার্ক। আবির্ভাব, অনেক ভালো লাগলো, তুমি আশায় নিশ্চয়ই পরে আবার তোমাকে আমরা আমাদের স্টুডিওতে পাবো। ভালো থেকো।